নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলার টেলিক্যানভাস। মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমরা চলে এসেছি গগনেন্দ্র আর্ট গ্যালারিতে। এখানে এই মুহূর্তে চলছে কলকাতা ক্যানভাস গ্রুপের আর্ট এক্সিবিশন মনসুন আর্টস শো। মূলত বর্ষার সময় প্রত্যেক বছর এনারা এই প্রদর্শনীটা করে থাকেন। আর এই প্রদর্শনীর মূল আকর্ষণ কিন্তু নানান বয়সের নানান শিল্পীরা, ভিন্ন ভিন্ন স্বাদের তাদের কাজ, ভিন্ন ভিন্ন মিডিয়াম ইউজ করে তারা তাদের শিল্পকর্মকে ফুটিয়ে তোলেন। এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে একদম শিশু শিল্পী থেকে একদম প্রবীণ শিল্পী সবাই একসাথে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। চলুন আমরা শিল্পীদের সাথে সরাসরি কথা বলে নেব। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা শিল্পী আশিস বরণ সাহা মহাশয়কে। আশিস দা, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই প্রশ্নটা করব যে আপনার এই আর্টের বা ক্রাফটের কাজের শুরুটা কিরম করে হলো? এটা বলতে গেলে আমি যে একটা টাইম আর্ট শিখতাম বা করে এসেছিলাম, সেই টাইমের আর্টটা থেকে বেরিয়ে একটু অন্য ধরনের চিন্তাভাবনা, যেটা আমার নিজস্ব ক্রিয়েটিভিটি, মানে নিজের যে ক্রিয়েটিভিটি সেটা মানুষের সামনে তুলে ধরা। কারণ আমার যদি নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকে তাহলে আমি দর্শক বা মানুষের সামনে কী রাখতে পারবো। সেই থেকে আমার একটা নতুনভাবে নতুন চিন্তাভাবনা দিয়ে নতুন রকমের একটা ফোক আর্ট টাইপের, মানে আমাদের বাংলার যে ফোক শিল্প কলার মধ্যে দিয়ে সেটা সেই ধরনের একটা প্রেজেন্টেশন আমি রাখার চেষ্টা করেছি আমার নিজের আঁকার মধ্যে দিয়ে। আচ্ছা, এই ফোক আর্ট নিয়ে আপনার যে এত চর্চা, এই চর্চার পেছনের মূল ইন্সপিরেশনটা কী ছিল? মূল ইন্সপিরেশন বলতে গেলে হচ্ছে, আমি যদি বলতে যাই তাহলে এই জিনিসটা বলা যায় যে একটা নিজস্ব চিন্তাভাবনা তো আছে, তার সঙ্গে আছে গতানুগতিক যে ফোক আর্ট আমরা দেখে এসেছি। বলতে গেলে যে ধরনের ফোক আর্ট আমরা অ্যাকচুয়াল দেখে থাকি, সেই ফোক আর্ট থেকে সেই জিনিসটাকে ভাঙা, ছবিটাকে ভাঙতে হবে, একটার থেকে আরেকটা স্টেপে চলে যাওয়া। মানে এক ধরনের কাজকে আমরা সবসময় দেখে থাকি, সেইটা থেকে একটু বেরিয়ে এসে সেইভাবে একটা অন্য প্রেজেন্টেশনে রাখা, সেটাকে বলবো। আর ইন্সপিরেশন বলতে গেলে হচ্ছে এটা, ধরুন আমার ফোক আর্টের মধ্যে যেরকম আমাদের কালীঘাট ফোক আর্ট যেটা আছে সেখান থেকে আসা। কালীঘাটে আমি নিজস্ব থাকি আছে রাজবাড়ি কালীঘাটে, তো ন্যাচারালি ওইখান থেকেই আমার আসা। আচ্ছা, মানে কালীঘাট পটচিত্রের সঙ্গে কি আপনি কোথাও কি একটু মডার্ন স্টাইল ইনক্রিমেন্ট করে, ঠিকই বলেছেন, ওটাকে ধরে একটু মিক্স করে একটা অন্য ধাঁচের করা। মানে আমরা বেসিক্যালি কি, আমরা যে ছবিটা ফোক আর্ট হিসেবে দেখি সেটাতে একই প্যাটার্ন, আপনি যা দেখছেন সেটা একই প্যাটার্নে দেখছেন, ওটা থেকে কিন্তু বেরিয়ে অন্য কোনো কিছু অন্যরকমভাবে প্রেজেন্টেশন করা, একটু আলাদা ডিফারেন্স, ওইটাকেই আমি প্রেজেন্টেশন করতে চাইছি। আচ্ছা, এখানে আপনার যে কাজগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি কোন ধরনের মিডিয়া ইউজ করে? এগুলো আমার সব অ্যাক্রিলিকে আছে, সব অ্যাক্রিলিক। মানে এইটা দেখুন, গণেশের পার্ট 1 পার্ট 2 করে সমস্ত কিছু ভাগ করে, দুর্গার উপরে আছে। আর তার সঙ্গে ইমপ্লিমেন্ট করেছি আমার অ্যাকচুয়াল যে ছবিটা আপনি যদি বলতে পারেন সেটা ছিল, আগে আমার প্যাটার্নটা ছিল এই। এখানে কিন্তু আমি আমার প্যাটার্নটাকে আমি ধরে রেখেছি। কিন্তু দেখুন, আমার এখনকার কাজের মধ্যে দেখবেন এইটা, আর আগের কাজের মধ্যে দেখবেন এইটা, দুটোর মধ্যে আমার সামঞ্জস্য চেঞ্জ করেছি। কিন্তু আপনি কিন্তু দুটোর মধ্যে কিন্তু কোনোটাকে কিন্তু আলাদা, মানে একদম আলাদা, ভিন্ন রাস্তায় হাঁটা। আচ্ছা, এই যে ভিন্ন ভিন্ন ধরনের কাজ দেখছি, আর তার আগে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি। পার্টিকুলার এই যে গণেশের যে সিরিজটা দেখছি বা দুর্গা দেখছি, এটা বেশ অন্য ধরনের একটা মেটেরিয়ালের ওপর দেখছি, এই মেটেরিয়ালটা সম্পর্কে যদি একটু। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এটা এক ধরনের একটা ব্যাপারটা হয়েছে একটা গল্প। এটা মানে একটা, মানে আমরা যে কি খাবারটা খাই না একটা পাতায়, গাছের ছালের, ওই ছালটা অ্যাকচুয়ালি আমরা খাওয়া দাওয়ার পর ওটা ফেলে দিই, ওয়েস্ট করে ফেলে দিই, ওটাকেই রিপ্লাই করে আমরা এই ধরনের কাজ, মানে রিসাইকেলিং। আমি জিনিসটা ফেলে দিচ্ছি, আমরা খাওয়া দাওয়া করে জিনিসটা ফেলে দিই, ওইখান থেকে ওটাকে ঘুরিয়ে রিসাইক্লিং করে এটা প্রেজেন্ট, এটা গিয়ে কারোর বসার ঘরে বা কোনো জায়গায় একটা সুন্দর একটা প্রেজেন্টেশন হবে, এই ভাবটা। আচ্ছা, শিল্পী কিন্তু শিল্পের মধ্যে দিয়ে
পরিবেশ সচেতনতার বার্তাটাও এর মধ্যে দিচ্ছেন, কারণ রিসাইক্লিং বর্তমানে আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য, পরিবেশ দূষণ কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আমরা এখানে দেখতে পাচ্ছি শিল্পী সেই বিষয়টা বারবার তার আর্টের মধ্যে দিয়ে তুলে ধরছেন। আচ্ছা, এরপরে আমার যে প্রশ্নটা, কলকাতায় তো বেশ অনেকবার আপনার এক্সিবিশন হলো, এখানকার দর্শকদের থেকে কতটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে? অনেক ভালো, অনেক ভালো, খুব ভালো, রিমার্কেবল, খুব ভালো। সবাই আসছে, দেখছে, এটাই সব থেকে বড়ো জিনিস পাচ্ছি। কিছু কিছু ইনফরমেশনও পাচ্ছি, ভালো, এটাই। মার্কেট কতটা হচ্ছে বিক্রির বিষয়টা? এটাই হচ্ছে একটা বড় প্লাস পয়েন্ট। বিক্রিটা হচ্ছে ব্যাপার। বিক্রিটা আমি বলবো না যে লাস্ট ইয়ারে খারাপ না, লাস্ট ইয়ারে ভালো ছিল, কিন্তু এইবারে সেই মার্কেটটা একটু কম, অনেকটাই, একটু মানে কি অনেকটাই কম। আচ্ছা, বেশ, আপনি যখন একটু বললেন যে আপনার দু ধরনের কাজ ছিল, প্রথমে আপনি এই প্যাটার্নটায় কাজ করতেন, তারপরে এই প্যাটার্নটা, তো এই যে প্যাটার্নের যে চেঞ্জটা বা এই যে আলাদা মিডিয়ামে আলাদা ধরনের যে এইটা যেরকম আপনার বলতে গেলে, এটা ধরুন একটা স্প্রের ওপরে আছে, একটা ধরুন মানে অ্যাক্রিলিকের ওপরে আমি একটুখানি স্প্রে ইউজ করতাম, একটু অনেকটা দেখবেন ওই মানে ফোক, মানে একটা মানে পার্টিকুলার হচ্ছে টেম্পারার একটা ব্যাপার থাকে, যেটা মিক্সিং কালারের উপরে কাজ করা হয়। সেই ধরনের কাজটাকে ভেঙে ওর সঙ্গে আবার এচিংয়েরও কাজও আছে, ভেতরে দেখবেন কিছু কাজ আছে এচিংয়ের কাজ করা আছে। এইভাবে কাজটা তখন করতাম। এখন আর এই ধরনের কাজটা লোকে একঘেয়েমি হয়েছে, মানে একটা বলবে যে এটা কারোর ধরন অ্যাপ্লাই করা হয়েছে। আমি সেই ধরনটা রাখতে চাইছি না। আমি চাইছি আমার নিজস্ব ক্রিয়েটিভিটিটা কী, আমি কে, হু ইজ আশিস বরুণ শাহ, দ্যাট ইজ দ্য মেন থিং। এখানে একটা প্রশ্ন থাকে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, কলকাতায় প্রদর্শনীর তো হলো, দর্শকদের প্রশংসাও করলেন, কলকাতার বাইরে প্রদর্শনীর প্ল্যান কেমন? চিন্তাভাবনা আছে, আপাতত চলছে, কথাবার্তা চলছে, এখন দেখা যাক লাস্ট কী হয়। আমাদের সঙ্গে পেয়ে গেছি আরও একজন বরিষ্ঠ শিল্পী, কল্লোল বোসকে। কল্লোলবাবু, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, ঢুকেই আপনার কাজে যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে ওয়াটার কালার। এই ওয়াটার কালারে এরকম ছবি আঁকার বা ছবি আঁকার শুরুটারই কীভাবে? ছবি আঁকার শুরুটা মানে কি, আমি বেশ কিছুদিন মানে আপনার কি বলতে, পাহাড় বা জঙ্গলে ঘুরতাম, তারপরে ওখানে বেশ কিছু শিল্পীকে দেখতাম বসে, তারা আমাদের অনেক সিনিয়র, বসে বসে ছবি আঁকছে, আউটডোর করছে বসে বসে। তার থেকেই আমার ইমপ্রেশনটা এসছে যে এরকম বসে ছবি আঁকলে কীরকম হয় ওয়াটার কালার করলে, ওইখান থেকে আমার ওয়াটার কালারটা ইমপ্রেশন এসছে। বেসিক্যালি তাহলে মানে প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য ওয়াটার কালার যে মিশে যায়, পেপারের মধ্যে ব্লেন্ড হয়ে যায় পুরোপুরি, সেইখান থেকেই ওয়াটার কালারের প্রতি এই ভালোবাসা। হ্যাঁ, ওই প্রকৃতির থেকেই আমার ওয়াটার কালারের প্রতি ভালোবাসাটা এসছে। আর বেসিক্যালি কোন ধরনের বিষয়ের ওপর আপনি কাজ করছেন? বেসিক্যালি আমি পাহাড়, জঙ্গল আর ঘরবাড়ির ওপরে বেশি। ঘরবাড়ি বলতে গেলে ধরুন ভাঙা মন্দির, ভাঙা কোনো গেট, মন্দিরের কোনো গেট ভাঙা, ভাঙা কোনো বিল্ডিং, এরকম ধরনের কাজ করতে আমার বেশি পছন্দ করি আমি। আচ্ছা, এখানে আপনার যে স্পেশালাইজড ছবিগুলো আছে সেগুলোর একটু গল্প আমরা শুনবো। আচ্ছা, এইটা হচ্ছে আমি যখন আপনার মথুরা বৃন্দাবনে গেছিলাম ঘুরতে, হরিদ্বারও গেছিলাম, সেই সময় আমি এটা মথুরাতে কাজটা করেছিলাম। মথুরাতে ওখানে কাজটা করেছিলাম, কিছুটা পুরোপুরি কাজটা করিনি, কিছুটা ওখানে বসে করেছিলাম, আর কিছুটা বাড়িতে এসে আমি কিছু কিছু জায়গা কমপ্লিট করেছি বাড়িতে এসে। এই যে গলিটা দেখে আমার খুব ভালো লেগেছিল, রোদটা দেখো খুব ভালো লেগেছিল, রোদটা বিশেষ করে আমার এত ভালো লেগেছিল, এবং বিশেষ করে এই বাড়িটা পুরনো দিনের বাড়ি ছিল, আপনার পুরনো দিনের বাড়ি, পুরনো দিনের গেট, এবং আপনার বারান্দাটা অন্যরকম ছিল, তার জন্য বেশ খুব ভালো লেগেছিল। তখন এটা আমি বসে ওখানে বসে করেছিলাম। ওইখানকারই ছবি আছে, মথুরা বৃন্দাবনের ছবি আছে, ওখান দিয়ে আমি ঘুরতে ঘুরতে যখন আউটডোর করবো একটা মনে করেছিলাম, আউটডোর ঘুরছি, তখন এই জিনিসটা তখন ওখানে মানে আমার নজরে পড়েছিল, তখন এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছিল। ভালো লাগার পর ওখানে বসে এই কাজটা করেছি। কাজ আপনি আপনার ভালো লাগা থেকে করছেন বেশ, তবে কলকাতায় এসে দর্শকদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট কতটা পাচ্ছেন, মানে ছবি বিক্রি কলকাতায় কতটা?
ছবি বিক্রি বলতে গেলে কলকাতায় মোটামুটি, খুব যে ভালোও না আবার খুব যে খারাপও না, মোটামুটি হয় ছবি বিক্রি। ধরুন সেটা কলকাতায় বিশেষ করে হয়, বিশেষ করে প্রচারের ওপর বিশেষ করে হয়। যতটা পারা যায় প্রচার করলে কিছুটা আপনার ভালো সাকসেস পাওয়া যায়। আমার মনে হয় এটা কলকাতার পক্ষে এটা সেরকম করতে, সেরকম ধরনের কাজ করতে পারলে ভালো হয় আমার মনে হয় কলকাতার পক্ষে। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন শিল্পী মীরা সাহা। তার এখানে বেশ কিছু অন্য ধরনের আর্টওয়ার্ক এবং ক্রাফট আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে তার সাথে একটু আলোচনা করব। নমস্কার মীরাদি, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথম প্রশ্নটাই হচ্ছে, আপনার বেশ অন্য প্যাটার্নের একটা কাজ, এই ধরনের কাজের ইন্সপিরেশনটা কোত্থেকে? আমি এই কাজের থেকে মানে কি বলবো আপনাকে, আমি এগুলো বেশি দিনও হয়নি আমি করা শুরু করেছি, তাই জাস্ট আমার হাজব্যান্ডের কাছ থেকেই আমি এগুলো শেখা। আমার হাজব্যান্ড হলো ওই যে বললাম আশিস বরণ সাহা, এর কাছ থেকেই শেখাই, মানে হাতে করি এর কাছ থেকেই। এখন এইগুলো করার পরে মানে যেহেতু ভালো লাগছে তাই করছি, বা এমনি তো করার পরে দেখছি যে ভালো আমি একটা পাচ্ছি, এর জন্য আমার এটা করা। তারপর কি একটু মানে সংসারের মধ্যে যদি একটু কিছু দিতে পারি, এটাও আমার একটু হাজব্যান্ডকে যদি একটু হেল্প করতে পারি, তার জন্য আমার এগুলো বেশিরভাগ এগুলো করা। আর এগুলো দেখলাম যে বাজারে এগুলো মার্কেটে মানে খুবই ভালো চলছে, খারাপ না। হ্যাঁ, আমার এমনি তো একটা দোকান আছে আপনার লেক মার্কেটে, ওখানে আমি এক দোকান আছে, ওই দোকানেও আমি এগুলো দিই। মানে কলকাতার মধ্যে বিক্রি বাটা বেশ ভালোই চলছে। কলকাতা কেন, আমার এখন এই জিনিসগুলো বাইরে বিদেশেও গেছে, যেমন ধরুন বোম্বে গেছে, তারপরে আপনার রাজস্থান গেছে, তারপরে আপনার ওই যে কি একটা জায়গা বলে কচুয়া না কি, সেখানেও গেছে, মানে বিভিন্ন জায়গায় গেছে, বিদেশে সব জায়গায় গেছে। এবং কি আমরা একটা অফারও পেয়েছি দিল্লিতে এই এক্সিবিশনের। বেশ, খুব ভালো খবর। তবে আর একটা প্রশ্ন আমার, বেসিক্যালি কি আপনি একটু কালীঘাট পটচিত্রের থেকে ইন্সপায়ার্ড? হ্যাঁ, একদম। মেটেরিয়ালটা কি? এটা হলো অ্যাকচুয়াল মানে একটা গাছের ছাল দিয়ে এটা তৈরি করা হয়েছে, সেটাকে আমরা মানে বাইরের থেকে এনে আমরা মানে এটাকে নিজেরাই পেন্টিং করে এবার সেল করি। আচ্ছা, আমার আরও একটা প্রশ্ন, মোটামুটি কত বছর হলো এই কাজে? হ্যাঁ, এই কাজে ধরুন আমার বেশি না 8 বছর হয়েছে। 8 বছরে এতখানি প্রফেশনাল? আমার বিয়েই হয়েছে 11 বছর হতে চললো। এটা কিন্তু সত্যি মানে প্রশংসনীয় বিষয়, মাত্র 8 বছরে এতখানি প্রফেশনাল কাজ। আচ্ছা, এই প্রসঙ্গে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন আছে। এর মধ্যে আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি বেশ দেবদেবীর ছবি, বা আমাদের দেবদেবীর ছবি আছে, যেমন ধরুন এটা লক্ষ্মী আছে, তারপরে দুর্গা আছে, লক্ষ্মী প্যাঁচা আছে, তারপরে যে দুর্গা আছে, আর এগুলো হলো বাবুশ্রী, এই যে হরিণ আছে। আচ্ছা, এই দিকে যে পেন্ডেন্টগুলো বা যে জুয়েলারিগুলো দেখছি, এগুলো আপনার হাতের কাজ তো? এগুলোর কি ধরনের মেটেরিয়াল বা কি গল্প সেটা একটু শুনি। এগুলোর মধ্যে নিয়ে আছে আপনার মানে পেপার কাটানো আছে, প্লাস পাট আছে, তারপরে আপনার কাপড় আছে, এগুলো নানান রকমের জিনিস দিয়েই এই জিনিসটা তৈরি করেছে। পুঁতিরও আছে, নানা রকমের জিনিস দিয়ে এইগুলো তৈরি। যেমন এটা আছে ব্যাগেতেও আপনার এই যে বর্নিশ করা আছে। অসাধারণ লাগলো আপনার কাজ। তবে মানে পার্টিকুলার আপনি তাহলে একটু ক্রাফটের দিকেই বেশি ঝুঁকছেন, বাকি ক্যানভাস বা বড় পেপারের কাজ কি হয়েছে? হ্যাঁ, ক্যানভাস বা একটু অন্য ধরনের কাজ কি আর হয়েছে, না এইগুলোই? এইগুলো নিয়েই চলছে, আর অন্যদিকে সেরকম কিছু না, এগুলো যতটা পারি এগুলো নিয়েই চলবো।
মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী অর্চনা মণ্ডল। অর্চনাদি ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। ওনার থেকে আজকে ওনার এই স্পেশাল যে কাজগুলো এখানে রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। দিদি, ছবি আঁকার শুরুটা কিভাবে? আমি আমার জামাইবাবুটা দেখে আমার একটু আগ্রহটা হয়েছে যে একটু আঁকাআঁকিটা করি, তা সেই দিকেই মানে আমার একটু নেশাটা হয়েছে। আর কোনো কিছু দেখলে সেটা মানে আমার একটা মনে হয় যে এটা একটু করে দেখি, মানে করতে করতে আমি এই জিনিসগুলিকে তৈরি করতে শিখে গেছি এতে। আচ্ছা, বেসিক্যালি আপনি তাহলে এই ধরনের ক্রাফটের উপরেই কাজ করেন? হ্যাঁ, আমি ক্যাপ্টের উপরেই কাজ করি, আর এই সেলাইটাও করি। আচ্ছা, এবার একটু আপনার যে কাজগুলো আছে সেই মেটেরিয়ালগুলো কি ধরনের মেটেরিয়াল ইউজ করেছেন বা কি আছে এগুলো নিয়ে একটু গল্প শুনুন। এটা হচ্ছে আপনার কার্ডবোর্ডটাকেই আমি আবার তার ইটি দিয়ে ওটাকে আবার শক্ত করে জিনিসটাকে তৈরি করে তারপরে আবার কি মানে সেটাকে আমি আবার আস্তে করে সুন্দর করে সেটিং ঠিকভাবে এনে তারপরে আপনার এটা রংটা আমি করি। এইগুলো কি সবই মোটামুটি কার্ডবোর্ডের কাজ নাকি আরো অন্যান্য ম্যাটেরিয়াল আছে? সবই কার্ডবোর্ড আছে, শুধু এটা আপনার সুপারি গাছের খোল আছে না, সেটা সুপারি গাছের খোলের ওপরে এটা তৈরি করা আছে, আপনার এটা তৈরি করা আছে, তারপরে আপনার এই যে এটা তৈরি করা আছে। কালারের জন্য অ্যাক্রিলিক কালার ইউজ করা হয়েছে সমস্ত, মানে বেসিক্যালি এই জনারের কাজই করেন। আর এছাড়া আর কি অন্য ধরনের কাজ আর কিছু রয়েছে এখানে আপনার? কাজে বলতে এই সেলাইটাই রয়েছে, এই সেলাইটা রয়েছে, আর এই যে সেলাই রয়েছে, আর এই উলের কাজগুলি রয়েছে। এগুলো সব মোটামুটি শার্টিন স্টিচের, কাশ্মীর। এটা গুজরাটি আছে, এটা কাঁথা স্টিচ আছে, এটা আপনার বোতাম স্টিচ আছে, আর এটা হচ্ছে আপনার কাশ্মীর আছে, এই ভেতরে আরো নানান রকমের আছে, শ্যাডো আছে ওইসব। আচ্ছা, এটা কলকাতায় কি আপনার প্রথম এক্সিবিশন না এর আগেও বেশ কয়েকটা? না, আমি এখানে 3-4টে করেছি। এখানকার দর্শকদের থেকে অ্যাপ্রিসিয়েশন কতটা পাচ্ছেন আর মার্কেট কতটা পাচ্ছেন? খুব ভালো পাচ্ছি এতে, মানে আমার জিনিসটা নিয়ে যে তারা আবার ফোন নাম্বারটা নিয়ে গিয়ে আমাকে যেটা ফোন করছে সেটা নিয়ে আমার মানে একটা ভালো লাগছে, যেটা জিনিসটা আমি তৈরি করছি তারা আবার আমাকে রিপ্লাইটা দিচ্ছে, ওটাই আমার খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন শিল্পী নীল দাস। এখানে কিন্তু তার অসাধারণ একটি স্কাল্পচার আমরা দেখতে পাচ্ছি। এই স্কাল্পচার সম্পর্কে শিল্পীর কাছ থেকেই গল্প শুনবো, তবে তার আগে কয়েকটা প্রশ্ন করব। নমস্কার নীলদা, আপনাকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত। প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করবো, আপনার অসাধারণ স্কাল্পচার দেখতে পাচ্ছি আমরা, তো এই ধরনের কাজ বা আর্ট আপনার শুরুটা কিভাবে? শুরুটা আমার ছোটোবেলা থেকে ন্যাক, মানে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কুটুম কাটতাম, মানে যেরকম আইসক্রিমের চামচ, তারপর দইয়ের যে কাঠের চামচগুলো হয় সেগুলো ফেলে দিতাম। ফেলতে মনে হলো যেন এই যে কিছু করা যায়, সেখান থেকে শুরু। ছোটোবেলা থেকে এটা ন্যাক, এটা কোথাও শিখিনি, সেলফ যাকে বলে, তাই জন্য সেইভাবে আস্তে আস্তে করা, আর ওর সাথে আলাপ হয়ে যাওয়ার পর থেকে আর এখন এক্সিবিশনে চলে আসা আর কিছু। আচ্ছা, বেসিক্যালি আপনি তাহলে এই ধরনের জনারের উপরেই কাজ করেন? এই জিনিসই আমি কাজ করি বেসিক্যালি। ফেলে দেওয়া, ও যখন ফেলে দেওয়ার কথা বললাম আমার বন্ধু, যে সুপুরি প্লেট ফেলে দেওয়া, এটাও সে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা, মানে কাগজ, পুরোনো গামছাটা দেওয়া যায়নি, নতুন ওই গামছা দিয়ে কেটে ওইভাবে করা। আচ্ছা, এর মধ্যের গল্পটা, মানে এর পেছনের কাহিনীটা কি, ছবির জিসটা কি, সেটা একটু আমরা শুনবো। কাহিনী আছে, কিন্তু কাহিনীটা হচ্ছে, দেখুন আমাদের কাহিনী হচ্ছে, যেহেতু আমরা সিদ্ধিদাতা গণেশের জায়গা, আমাদের ইকোনমি গণেশ, সব ইকোনমিটা যখন পড়ে যাচ্ছে আর ফলস ইকোনমির মধ্যে আমরা বসেছিলাম, সেটা কিন্তু আমরা দেখাতে চাইছি যে
আলটিমেট যে এই যে এইটা হয় না আমাদের চরকা চৈত্র সংক্রান্তির সময় যখন আমরা ভিক্ষে করছি, ফ্যামিলি নিয়ে ভিক্ষে করতে যাচ্ছি, আলটিমেট সব ভিক্ষেই বলে। এই এই টোটাল জিনিসটাকে ওইভাবে তৈরি করা কনসেপ্টটা, মানে আমার মানসিকতায় ভিক্ষা, ঠিক আছে, বাংলা ওই ভিক্ষা জিনিসটাকে আমি তুলে দিচ্ছি। বেশ, যখন অর্থনীতি নিয়ে কথা উঠলোই তখন আগের শিল্পীদেরও এই প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা না করে থাকতে পারলাম না। এই ধরনের ক্রাফটের কলকাতার বাজারে চাহিদা কত? চাহিদা ভালো, যদি আমাদের মানে কমিউনিকেট করা যায়, লোক দেখে, চাহিদা এখনো বাংলা থেকে আছে, বাংলাই লিডারশিপ দিচ্ছে, কিন্তু এটা আর কেউ দিচ্ছে না। আর্ট, কালচার, গান, প্রত্যেকটা বাঙালি বাড়িতে হারমোনিয়াম আছে, গান শিখুক না শিখুক হারমোনিয়াম তানপুরা আছে, জেনে রাখবেন। কেন একমাত্র বাংলাই কালচার চিরকাল থাকবে, আগামী দিনও থাকবে, 100 বছর পরও থাকবে, আগেও ছিল এখনও থাকবে, এটা নতুন কিছু না, কিন্তু আমাদের সৃষ্টিটাই এভাবে তৈরি। আচ্ছা, যখন ইকোনমি নিয়ে কথা উঠলো, সোসাইটি নিয়েও একটু কথা উঠে গেল, তখন আমার শেষ প্রশ্ন এটা নিয়েই, আপনি একজন শিল্পী, তো একটা সোসাইটিতে দাঁড়িয়ে যে কোনো সোশ্যাল, ইকোনমিক্যাল বা পলিটিক্যাল সিচুয়েশনে একজন শিল্পীর কি ভূমিকা হওয়া উচিত বলে আপনার? শিল্পীর তো ভূমিকা হওয়া উচিত, কিন্তু শিল্পী যে ভূমিকা নেবে, কিন্তু সেই শিল্পী যে মানে বাজে মুখে বেরিয়ে যাবে, তাই বলতে চাইছি না। শিল্পী কিন্তু পথ দেখায়, কিন্তু ভুল পথ দেখালে ভুলই যাবে, তাই না? শিল্পীর মানে আইডিয়া নিয়ে থাকলে মুশকিল আছে। শিল্পী নিজস্ব বুদ্ধি নিয়ে যদি কাজ করে, নিজের ফিল্ডে থাকে, অন্য ফিল্ডে না যায়, তাহলে ঠিক। যদি আমার ফিল্ডটা, যদি আমি ফিল্ডটা চিনি, আর এই ফিল্ড দিয়ে যদি আমি যদি আলুর ব্যবসা করি, তাহলে আমি কি পারবো না, কিন্তু কোনো হোটেল খুলে বসে পারবো না, কিন্তু আমি এই ফিল্ডটাকেই ভালো করে চিনি। তাই জন্য এই ফিল্ডটা যদি আমি ঠিক মতো ডেভেলপ করতে পারি, তাহলে এই ফিল্ডটা থাকবে। অনেক ধন্যবাদ। আমরা শিল্পীদের সাথে কথা বললাম। আজকে দেখলাম এই প্রদর্শনীতে শিল্পীরা কেউ হয়তো মাঝবয়সে গিয়ে তাদের ছবি আঁকার শুরু করেছেন, কেউ চিরাচরিত কোনো ট্রেনিং ছাড়াই চারপাশে সিচুয়েশন দেখে সেইটা থেকে আর্টকে অ্যাডাপ্ট করে নিয়েছেন। অর্থাৎ শিল্প কখনো শিখেই যে রপ্ত করা যায় তা নয়, শিল্প ভেতর থেকে আসে, শিল্প অন্তর থেকে আসে, এবং তাকে অন্তর দিয়ে যদি অনুভব করা যায় তখনই তাকে ফুটিয়ে তোলা যায়। আজকের শিল্পীরা তা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে মিহিকা শ্রীমানির রিপোর্ট। নমস্কার।